সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছো। আর গতকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, সে যাই হোক, তোমাদেরকেও এবার মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। এই জন্য আমি একটু আলাদাভাবে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে দু একদিন পরবর্তী দু একদিন আমি মাধ্যমিকের যে শর্ট কোশ্চেন অংশ, এটা বিশাল একটা নম্বর আছে। হ্যাঁ, এই নম্বরটাকে কাজে কীভাবে আনতে হয় সেই জন্য কিছু আমি মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো। আজকে আমি 2019 সালের মাধ্যমিক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, মাধ্যমিক 2019 এর শর্ট কোশ্চেন নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, একের 1 নম্বরটা দেখো, খুব ভালো লাগবে, একটু আলাদা টাইপটা ভালো লাগবে। দেখো, হ্যাঁ, একই রকমভাবে করে আসছিলে, এবার কিছু শর্ট কোশ্চেন করো কিছুদিন, 2-4 দিন, তাহলে দেখবে বেশ ভালো লাগবে। একের নম্বরটা বলেছে, কোনো অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর লভ্যাংশ অনুপাত 1:2:1:3। 1:2:1:3 হচ্ছে এটা লভ্যাংশ অনুপাত। এটাই তো তাহলে কি হবে? মূলধন অনুপাত হবে। হ্যাঁ, লভ্যাংশে অংশীদারি কারবারে লভ্যাংশ অনুপাত আর মূলধন অনুপাত একই, কিন্তু এই যে অনুপাতটা দেওয়া আছে এটা কিন্তু কি সরল অনুপাত না, জটিল অনুপাত। এটাকে সরল অনুপাত আনবো কিভাবে? এই যে হর আছে, হর 2 আর 3 এর লসাগু 6 হয়, 6 দিয়ে প্রত্যেকটাকে আলাদা আলাদা গুণ করবো, তাহলেই সরল অনুপাতে চলে আসবে। 2 দিয়ে কেটে গেলে 3, 2 দিয়ে কেটে গেলে 2, তাহলে তাদের মূলধন অনুপাত কত হবে? 3:2। অর্থাৎ অ্যান্সারটা হবে এমসিকিউ, তো বি অ্যান্সারটা হয়ে যাবে আমাদের বি। তাহলে বুঝতে পারলে এক একটা। আচ্ছা, এবার আসছে 2। যদি পি প্লাস কিউ সমান √13 এবং পি মাইনাস কিউ সমান √5 হয়, তবে পি কিউ এর মান কত? হ্যাঁ, তাহলে পি কিউ এর একটা সূত্র আছে, পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কয়ার। আচ্ছা, তো সূত্র, সেই সূত্র ফেলে দিলাম। পি কিউ এর সূত্র কিন্তু, হ্যাঁ, এবি সূত্র, এবি সমান a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কয়ার। এবার মান কি বলেছে? √13 বাই 2 তো আছে নিচেই, আর এটার মান কত বলেছে? √5 বাই 2 তার হোল স্কয়ার। 13 বাই 4, এটা 5-এর 4, বিয়োগ করলে হয় 8-এর 4, মানে কত হয়ে গেল আনসার। তাহলে বুঝতে পারলে কিছুই না, এটা সূত্র, জাস্ট সূত্র ফেলে দেওয়া। পি কিউ মানে এবি সূত্র, পি প্লাস কিউ বাই 2 তার হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর তার হোল স্কয়ার দিয়ে যার যেটা মান বসিয়ে দিয়ে সরল করে দিলাম, 2 পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আসছে 3। কোন বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। একটা বৃত্ত এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সিটি, কেন্দ্র হচ্ছে কি ও। আচ্ছা, আর কি বলেছে? এবিসি কোণ 65 ডিগ্রি, এবিসি এটা 65, ডিএসি 40, ডিএসি এবার এটা যোগ করতে হবে আমাদেরকে, এটা 40 ডিগ্রি ডিএসি কোণ। তাহলে বিসিডি কোণের মান কত? বিসিডি, হ্যাঁ, এই কোণটার মানটা কত আমাদের চেয়েছে, তাই তো? আচ্ছা, এটা 40, আচ্ছা এটা 40 আমাদের চেয়েছে পুরো কোণটা, তাহলে এই পুরো কোণটা জানা যায়। ও কেন্দ্র বলেছিল তো, ও এবি ব্যাস বলেছে, তাই তো আমাদের ভুল হয়ে গেছে, এবি ব্যাস বলেছে, ছবিটা আঁকা ভুল হয়ে গেছে, ছবিটা ভুলে গেছি আমরা, আবার আঁকছি।
এবি ব্যাস কেন্দ্র, তাহলে এ বি সি ডি এইভাবে নাম আসবে, সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি যার ব্যাস ও কেন্দ্র। বাস এতক্ষণে ঠিক হলো ছবিটা। এবার এবিসি কোণটা কত? এই কোণটা 65 ডিগ্রি, আর ডিএসি কোণ ডিএসি 40, তার মানে এটা যোগ করতে হবে আমাদেরকে। ডিএসি এটা 40 ডিগ্রি বলেছে। এটা চলেছে আমাদের বিসিডি কোণ, বিসিডি কোণ এই কোণটা চেয়েছে। আচ্ছা ঠিকই আছে। আচ্ছা এইটা 65 মানে বলো তো এডিসি কোণটা কত? কোণ এডিসি কি করে পাবো? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাই হয়তো। তার মানে এই কোণটা আর এই কোণটা মিলে 180 হবে। তাহলে আমার মধ্যে এটা 65 জানি, তাহলে এটা কি করে পাবো? বিয়োগ করলে পেয়ে গেলাম কত? 115 ডিগ্রি। এই কোণটা পেয়ে গেলাম 115, হ্যাঁ। আর এটা 40, তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে অতএব এ কোণ এসিডি কি করে পাবো? 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগফল বাদ যাবে, কত হয়ে গেল? 180 মাইনাস 155 দিয়ে হয়ে গেল 25 ডিগ্রি, তাই তো। এই কোণটা পেয়ে গেলাম কত? 25। এটা 25, আর এই কোণটা কত? অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ। এসিবি এসিবি সমান 90 ডিগ্রি, কেন? এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব কোণ বিসিডি কত হয়ে গেল? বিসিডি সমান এই 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর এটা 25 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে? 115। তাহলে ওই কোণটা হয়ে যাচ্ছে কত আমাদের? 115। বিসিডি কোণ 115 ডিগ্রি হচ্ছে, তাই তো। এই যে তাহলে সি এর অ্যান্সারটা হবে। ঠিক আছে তাহলে সবার। আচ্ছা চলে আসছি 4 অঙ্কটায়। শর্ট কোশ্চেনগুলো তোমাদের একটু সময় দিতে হবে এবার থেকে, কারণ শর্ট কোশ্চেন একটা বিশাল নম্বর আছে মাধ্যমিকে। এই নম্বরটাকে পুরোপুরি আনতে পারলে তা তোমাদের আর বড় কোশ্চেনে তোমাদের খুব একটা অসুবিধা হবে না, শর্ট কোশ্চেনে যা একটু অসুবিধা হওয়ার হবে। আচ্ছা ট্যান আলফা প্লাস কট আলফা, ট্যান আলফা প্লাস কট আলফা সমান 2 বলে দিয়েছে, হ্যাঁ। আচ্ছা এই ধরনের অঙ্ক আমরা করেছি, দেখবে আমরা 7, 8ও করেছি। এক্স প্লাস 1/x সমান 2 হলে তখন কি করেছিলাম? লসাগু করেছিলাম, তো সেই টাইপেরই অঙ্ক এটা। তাহলে ট্যান আলফা প্লাস কট মানে 1/tan আলফা, তাই তো। কট আলফা মানে 1/tan আলফা সমান 2 হলো। দিয়ে আমরা কি করে দিলাম? ট্যান আলফা লসাগু করে দিলাম। কি হয়ে গেল? এটা ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2, বজ্রগুণন করে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 ট্যান আলফা হলো। সব একদিকে নিয়ে চলে আসবে। ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 সমান 0। সূত্র দেখো a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার সূত্র। কি সূত্র হয়ে গেল? a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে ভিতরটা স্কোয়ার 0 হলে ভিতরটা 0 হয়, তাহলে এখান থেকে ট্যান আলফা সমান কত হয়ে গেল? 1। এবার কিসের মান চেয়েছে আমাদের? তাহলে ট্যান আলফা মানটা পেয়ে গেলাম, তাই তো আমাদের। তাহলে এবার চেয়েছে এবার তাহলে কট আলফা 1 হবে, তাহলে কট আলফা এটাও 1 হবে। এবার ট্যান আলফা তার 13, কট আলফা তার 13, তার মানে এর 1, এরও মানে 1, এরও মানে 1। একের পাওয়ার জয় হোক না কেন একই হয়, এটাও 1 হয়। 1 1 মিলে কত হয়ে গেল? 2 আনসার হয়ে গেল, তাই তো। এটার আনসারটা কি হলো? 2। কিভাবে করলাম তাহলে একবার বলে দিচ্ছি, দেখো। কট আলফাটাকে 1/tan করলাম, লসাগু করলাম, বজ্রগুণন করে একদিকে নিয়ে আসলাম। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র চলে আসলো, a মাইনাস b এর হোল স্কোয়ার সমান 0। এখান থেকে ট্যান আলফার মান পেলাম 1, তাহলে কট আলফা কত হয়ে গেল? 1। দিয়ে এবার আমরা কি করলাম? ওটাকে ওই tan টু দি 13 cot টু দি 13 আলফা সেখানে মান বসিয়ে দিলাম, 1 1 বসিয়ে দিলাম, 1 1 2 হলো। দিয়ে মোট টোটাল পেয়ে গেলাম কত? আমরা 2 পেয়ে গেলাম।
আচ্ছা, তারপরে চলে আসছি আমরা পাঁচেরটা। 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য কত হবে? 2√6 বাহু বিশিষ্ট দুটো ঘনককে পাশাপাশি রেখেছে, হ্যাঁ, তাহলে যে আয়তঘন সৃষ্টি হয়েছে তার কর্ণের দৈর্ঘ্য কত হবে? দুটো ঘনককে পাশাপাশি রেখেছে, দুটো ঘনক পাশাপাশি রাখলে ওই ঘনকটার কি হয়ে গেল? আয়ত ঘনটি, এটা হচ্ছে 5 অঙ্ক, আয়ত ঘনটি তিনটি দৈর্ঘ্য হবে 2√6 প্লাস 2√6, দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 4√6, তাই হয়ে যাবে তো? 2√6 আছে তো, 4√6 সেন্টিমিটার হয়ে গেল। আর প্রস্থ কি হবে? সে 2√6 হবে, আর উচ্চতাও হবে 2√6 তাই তো? তিনটে বাহু পেয়ে গেল। শুধু দুটো ঘনকের পাশাপাশি রাখলে দেখো প্রস্থ আর উচ্চতার কোনো পরিবর্তন হবে না, কিন্তু কি হবে? দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যাবে। তাই করলাম তো আমরা। দিয়ে এবার তার ঘনকে কর্ণ চেয়েছে, এই আয়তঘনটির কর্ণ সমান সূত্র কি? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাই তো? সেই সূত্রে ফেলে দিলাম আমরা 4√6 স্কয়ার 2√6 স্কয়ার 2√6 স্কয়ার, 4 4 16, 6 16 96, 2 2 4, 4 6 24, 2 2 4, 4 6 24, তাহলে মোট কত হয়ে গেল? 100 120 144, বর্গমূল করলে কত হলো? 12 সেন্টিমিটার। কর্ণ পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। কি করে করলাম বুঝতে পারলে? তাহলে আয়ত ঘন যে সৃষ্টি হলো তার দৈর্ঘ্যটা কি হয়ে গেল? শুধু দ্বিগুণ হয়ে গেল, হ্যাঁ, ঘনকের যে বাহু ছিল তার দ্বিগুণ হয়ে গেল আয়তঘনের দৈর্ঘ্যটা, আর প্রস্থ উচ্চতা একই থাকলো। এবার কর্ণ, আয়তঘনের কর্ণের সূত্র কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা সূত্র ফেলে দিলাম, ফেলে দিয়ে কত পেলাম? 12 সেন্টিমিটার। আচ্ছা, 6টা কি বলেছে দেখো। এবার 6টা কি বলেছে? x1 x2 x10 রাশির গড় হলো 20, তাহলে x1 প্লাস 4 x2 প্লাস 4 এদের গড় কত হবে? তাই বলেছে তো। আচ্ছা, ওদের গড় হচ্ছে কত? 20 বলেছে। x বার বলেছে 20, x বার বলে দিয়েছে কত? 20। এবার x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 ডট ডট দিয়ে x10 প্লাস 4 বাই নিচে কত আসবে? গড়। টোটাল তো 10টা সংখ্যা আছে, 10টা ভাগ করব। আচ্ছা, এটাকে আমি আলাদা আলাদা করতে পারি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x10 বাই 10, এই একটা হলো একটা অংশ। আর এটা কি হয়ে গেল? দেখো 10টা 4 এসছে, এই একটা 4, দুটো 4, তিনটে 4, এরপরে মোট 10খানা 4, 10খানা 4, আর নিচে কত আছে? 10। দুটো অংশ আলাদা করে দিলাম, হ্যাঁ। গড় সমান নতুন গড়, এটা সমান নতুন গড়, এটা নতুন গড়। গড় কি করে পাই? টোটাল সংখ্যাগুলোকে যোগ করে মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দিয়ে আমি সেটাকে আলাদা করে নিচ্ছি, এক্স গুলাকে আলাদা করে নিচ্ছি আর সংখ্যাগুলোকে আলাদা করে দিলাম। এবার দেখো এইটা মানে তো আবার কত বলে দিয়েছে? 20 বলে দিয়েছে। এটা মানে তো এক্স বার 20, আর এটা মানে কত হলো? 10 10 থেকে কেটে গেলে এখানে 4 চলে আসলো, তাহলে টোটাল কত চলে আসলো? গড় 24। গড় চলে আসছে কত? নতুন গড় হয়ে যাবে কত? 24। তার মানে আনসার হয়ে যাবে বিয়েরটা। তাহলে বুঝতে পারলে, একের বলে সবাই বুঝতে পারলে। চলে আসছে আমি 2 এর অঙ্কে। এবার আচ্ছা, 2 এর প্রথমে কি বলেছে দেখো। এক ব্যক্তি 100 টাকা জমা রেখে 2 বছর পর সবৃদ্ধিমূল পেলেন 121 টাকা, বার্ষিক সুদের হার কত? তাই তো। তার মানে 121
সবৃদ্ধিমূল সমান কি করে পাওয়া যায়, পি ইন্টু 1 প্লাস আর, আমি সূত্রটাই লিখে আগে, সবৃদ্ধিমূল সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এই তো সূত্র। আচ্ছা সবৃদ্ধিমূল বলে দিয়েছে 121, আচ্ছা পি বলে দিয়েছে 100, 1 প্লাস আর বলা নাই, আর এটার মান বলে দিয়েছে কত 2, এই পর্যন্ত আমরা সব জানি। তার মানে এবার এখান থেকে বল 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 2 সমান কত হবে, 121 কে এই 100 দিয়ে ভাগ হয়ে যাবে এদিকে গিয়ে, তাহলে এবার 1 প্লাস আর বাই 100 সমান কি হবে, রুট ওভার এটা হবে 121 বাই 100, বর্গমূল করলে 11 বাই 10, তাহলে আর বাই 100 সমান কত হবে, 11 বাই 10 থেকে 1 বিয়োগ হয়ে গিয়ে 1 এর 10 হলো। হ্যাঁ, তাহলে আর এর মান কত হয়ে যাচ্ছে এবার, 1 এর 10 ইন্টু 110, সুদের হার পার্সেন্ট হয়ে গেল তাহলে 10%। আমরা কি করে করলাম বুঝতে পারলে? তাহলে কি বলেছিল, কিছু মূলধন মানে 100 টাকাটা 2 বছরে সবৃদ্ধিমূল হয়ে হচ্ছে 121 টাকা, সবৃদ্ধিমূল হয়ে 121, আর পি এর মানে আসলে হচ্ছে 100 টাকা বসালাম, আর এর মান জানা নাই, এন এর মান 2 বছর বলে দিয়েছে, এই 100 কে এদিকে ভাগ করে নিয়ে আসলাম, দিয়ে এবার এই স্কোয়ার তুললে এটা বর্গমূল করতে হবে, করলে 11 10 পেলাম, 1 কে বিয়োগ করে নিয়ে গিয়ে 1 এর 10 হলো, তাহলে আর এর মান এই 100 কে গুণ হয়ে গেল যে 10% হয়ে গেল সুদের হার। তাহলে সুদের হারটা কত হয়ে গেল, 10%। এটা একের অঙ্ক গেল। আচ্ছা দেখো এবার দুয়েরটা কি বলেছে, দুটি দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কি হবে, ড্যাশ করণী পরস্পর বলেছে। হ্যাঁ, দুটো দ্বিঘাত করণীর যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা, যোগফল ও মূলদ সংখ্যা, গুণফল ও মূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে সেটা কি ধরনের হতে পারে, ধরো এই টাইপের হতে পারে 2 প্লাস √3 আর 2 মাইনাস √3, এইরকম যদি করণীয় হয় তবেই দেখো এই যোগফলও কি হবে, মূলদ হয়ে যাচ্ছে, আবার গুণফলও কি হয়ে যাচ্ছে, মূলদ, তাহলে নিশ্চয়ই করণীটা কি হচ্ছে, অনুবন্ধী করণী। তাহলে এই শূন্যস্থানে কি বসবে, অনুবন্ধী করণী। দেখো এই দুটো যোগ করছি আমি, সমান 4 হলো, আবার এই দুটোকে গুণ করছি, 2 মাইনাস √3 সমান 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, 4 বিয়োগ 3 মানে কত হলো 1, এটা গুণফল, আর এটা যোগফল। তাহলে দুটো করণী ছিল, তাদের যোগফল মূলদ সংখ্যা হয়ে গেল, গুণফল মূলদ। এটা হতে গেলে কি হতে হচ্ছে, দেখো করণীদ্বয়কে পরস্পর অনুবন্ধী হতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার হবে করণীদ্বয় অনুবন্ধী, করণীদ্বয় কি হবে, অনুবন্ধী, শূন্য স্থানে বসবে অনুবন্ধী, এই শূন্য স্থানে বসবে কত, অনুবন্ধী। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, শূন্যস্থানে অনুবন্ধী করণী। কি ঠিক বুঝতে পারলে সবাই? তাহলে যখনই দেখবে যে দুটো করণীর যোগফল এবং গুণফল দুটোই মূল সংখ্যা হয়ে যাচ্ছে, তখনই বুঝে যাবে ওই করণীটা কি হতে হবে, অনুবন্ধী হবে, তাছাড়া এটা সম্ভব না। হ্যাঁ, আচ্ছা তিনেরটা, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। এটা হ্যাঁ, ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান, মানে ভূমির দৈর্ঘ্যের অনুপাতও যা হবে ক্ষেত্রফলের অনুপাত, এটা বোঝাতে চেয়েছে এরকম। হ্যাঁ, এটা একটা প্রয়োগ আছে, 3 অঙ্কটা দেখো একটা প্রয়োগ আছে, শূন্যস্থান বসাতে হবে আমাদেরকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। 3 অঙ্কটায় বলছে দুটো ত্রিভুজ, এই দেখো এরকম বলেছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ এ বি সি ডি। দেখো এই দুটো ত্রিভুজের ভূমিটা একই সরলরেখায় অবস্থিত, একই সাধারণ শীর্ষবিন্দু যদি হয়, তাহলে দেখো যার ভূমিটা বড় হবে তার ক্ষেত্রফল বেশি হবে, যার ভূমিটা ছোট হবে তার ক্ষেত্রফল কম হবে। তার মানে ভূমির অনুপাতের সঙ্গে ক্ষেত্রফল অনুপাতটা কি হবে, সমান হবে। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কি হবে, সমান, ভূমির অনুপাত আর ক্ষেত্রফল অনুপাত কি হয়, সমান হয়। আমি একটু লিখে দিচ্ছি, ভূমির অনুপাত ক্ষেত্রফলের অনুপাতের সমান, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে, সমানটা হবে। হ্যাঁ, যত বড় ত্রিভুজ হবে, মানে যার ভূমিটা যত বড় হবে তার ক্ষেত্রফলটা তত বেশি হবে। তাহলে ওটা মনে রাখবে, কারণ দেখো দুটোরই যেহেতু একই সাধারণ শীর্ষবিন্দু আছে, ভূমিটা একই সরলরেখায় আছে, তাহলে তাদের প্রত্যেকের উচ্চতা কিন্তু এক, তাহলে উচ্চতা অংশটা এক হলে নিশ্চয়ই ভূমির ক্ষেত্রফলটা ভূমির অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে।
আচ্ছা চলে আসছি চারেরটা। কি বলেছে চারেরটা? সরলতম মান বের করতে বলেছে, তাই তো? cos 53 sin 37, cos 53 ডিগ্রি বাই sin 37 ডিগ্রি। আচ্ছা cos 53 জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, আর নিচে তো sin 37 তা আছে। আচ্ছা cos 90, দেখো 90 থেকে 37 বিয়োগ করলে 53 হয়, তাহলে লিখতে পারছি এটাকে। এবার এটা পুরো কোণের সূত্র পড়ে চলে আসলো, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে পাল্টে গিয়ে কি হয়ে যায় sin থিটা, sin 37 ডিগ্রি, আর নিচে তো sin 37 আছেই, কেটে গিয়ে কত হয়ে গেল 1 হয়ে গেল, তাই তো? তাহলে মানটা সরলতম মানটা কত হবে? শূন্যস্থানে কত বসবে? 1 বসবে। আচ্ছা তারপরে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের পাঁচেরটা কি বলেছে? একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের তল সংখ্যা, নিরেট লম্ববৃত্তাকার চোঙ তল সংখ্যা তাহলে কি হবে? 3টে হবে, উপরে একটা তল নিচে একটা তল। এই দেখো এটা এই আকৃতির তো চোঙের, এটা নিরেট, নিরেট মানে এইদিকেও ঘেরা আছে এইদিকেও ঘেরা আছে, তাই তো? তাহলে এইদিকে একটা তল, এইদিকে একটা তল, আর এইদিকে একটা কি বক্রতল বা পার্শ্বতল বলা যায়। তাহলে মোট কতগুলো তল হলো? 3টে। তাহলে 5-এর উত্তরটা হবে 3টি। কি বুঝতে পারলে তো সবাই? এই তল একটা, এইদিকে একটা তল, আর এই এই চারপাশে একটা তল, এটা বক্রতল, যেটা মোট 3টে তল হচ্ছে। আচ্ছা তারপরে x1 x2 x10 চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা মোট 100 পর্যন্ত আছে, তাই তো? তাহলে এখানে দেখো মোট পদ সংখ্যা কতগুলো হবে? 100টা হবে। 1 থেকে 100 পর্যন্ত কতগুলো হচ্ছে? 100টা হচ্ছে। তাহলে 100টা হলে জোড় সংখ্যক হলে কি হবে? মধ্যপদ দুটোর গড়টাই হলো মধ্যমা। হ্যাঁ, তাহলে মধ্যপদ কোনটা কোনটা? তাহলে মধ্যমা সমান x15 x51, তাদের গড়, তাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে? এটা মধ্যমা হয়ে যাবে। হ্যাঁ, আমরা কি জানি যে জোড় সংখ্যক পদ হয়ে গেলে মাঝের যে দুটো পদ হয়, মানে এই দিক থেকেও মাঝামাঝি থাকবে, এই দিক থেকেও মাঝামাঝি থাকবে যে পদ দুটো, সেই দুটো পদ পাবো। মানে মাঝের পদ কতগুলো পাবো? দুটো। জোড় সংখ্যক হলে দুটো পাবো, আর যদি বিজোড় সংখ্যক হয় কত পাবো? একটা পাবো। তাহলে এখানে যেহেতু x1 থেকে শুরু করে x2 থেকে শুরু করে একবার x100 পর্যন্ত আছে, তাহলে কতগুলো পদ আছে? 100টা পদ আছে, তাই তো? তাহলে আমাদের মাঝের পদ পাবো, জোড় সংখ্যক যেহেতু মাঝের পদ পাবো আমরা দুটো, একটা x15 আর একটা x51। সেই দুটোর গড়কে কি বলা হবে? তাদের মধ্যমা বলা হবে। তাহলে এই শূন্য স্থানে বসবে কি? এটা x15 প্লাস x51/2। তাহলে আমাদের শূন্য স্থানগুলো শেষ হলো। আচ্ছা চলে আসছি আমরা এবার 3-এর অঙ্কে। কি বলেছে? বার্ষিক 10% হারে সুদে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। 1 বছরের বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। একটা জিনিস বারবার খেয়াল আছে তোমাদের, আমি বারবার বলেছিলাম যে চক্রবৃদ্ধিতে আর সরল সুদে প্রথম বছরে কোনো সুদের পার্থক্য হয় না। কারণ চক্রবৃদ্ধি হোক আর সরল সুদই হোক, প্রথম বছর সুদের কোনো সুদের ব্যাপার আসে না। আসে কি? আসে না। প্রথম বছরটা শুধু আসলেরই সুদ হয়, এই কারণে এখানে কোনো পার্থক্য আসবে না। কিন্তু এখানে বলেছে পার্থক্য হবে 1 টাকা, এই জন্য তাহলে এটা ভুল। কি বুঝতে পারলে সবাই? তাহলে যেহেতু সময়টা 1 বছর, তাহলে এক্ষেত্রে কোনো মানে সুদের কোনো সুদ ব্যাপার আসার কোনো ব্যাপার আসছে না। সেক্ষেত্রে তাহলে কী হবে? কোনো সুদের কোনো পার্থক্য হবে না। তার মানে সরল 1 বছরে সরল সুদও যা হয়, চক্রবৃদ্ধি সুদও তাই হয়। সেই হিসাবে এটা এক একটা কী হবে? তাহলে মিথ্যা। এক একটা কী হয়ে গেল? মিথ্যা। আচ্ছা চলে আসছে মানে 2-একটা। কি বলেছেন? AB is to C square, BC is to C square যৌগিক অনুপাত। আচ্ছা দেখিনি, AB is to C square, BC is to A square, আর একটা CA is to B square, CA is to B square। এদের যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত কি করে বের করে? দেখো খুব সহজ প্রসেস। প্রত্যেকটা 3টে অনুপাত আছে, তো মোট এখানে 3টে অনুপাত আছে।
প্রত্যেকেরই পূর্বপদ 3টে গুণ হবে, তার মানে হবে AB গুণ BC গুণ CA ইজ টু C স্কোয়ার গুণ A স্কোয়ার গুণ B স্কোয়ার। আচ্ছা, এটা কত হয়ে গেল? A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার ইজ টু, এটাও তাই, A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার। একই জিনিস কেটে গেল, কেটে গিয়ে কত হয়ে গেল? 1:1। তার মানে অনুপাতটা কত হয়ে গেল? 1:1। সবাই বুঝতে পারলে? তাহলে যৌগিক অনুপাত বের করার নিয়ম, পূর্বপদ 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 গুণ হবে ইজ টু উত্তরপদ 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 গুণ হয়ে যাবে। করে আমাদের কত চলে আসলো? A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, এটা A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার 1:1। তাহলে এটা সত্য, দুইয়েরটা কি হয়ে গেল তাহলে? সত্য। আচ্ছা, মুছে দিলাম এটা। চলে আসছি 3-এরটা। কি বলেছে 3-এরটা? 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। হ্যাঁ, 3টে অসমরেখ বিন্দু দিয়ে, এই যে 3টে অসমরেখ বিন্দু দিয়ে আমরা যদি এগুলো যোগ করি, এই যোগ করলাম, করে এই বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, এই বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম, এখানে ছেদ করলো, কে কেন্দ্র করে যদি বৃত্ত আঁকি, তাহলে একটাই তো বৃত্ত হবে, দুটো বৃত্ত হবে কি বা 3টে হবে তা হবে না, একটাই মাত্র বৃত্ত হবে। তাহলে আমাদের কি হয়? 3টে অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এটা সত্য হচ্ছে আমাদের। তাহলে 2-3-এরটা হয়ে যাচ্ছে কত? সত্য। কারণ 3টে অসমরেখ বিন্দু হলে আমরা দেখো 3টে যোগ করে যা ত্রিভুজ পেলাম, ত্রিভুজে পরিবৃত্ত অঙ্কন করলে আমরা কি পেয়ে গেলাম? একটাই বৃত্ত পাচ্ছি, দুটো তার পাচ্ছি না, বা দুটো সম্ভব না। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি মাত্রই তো বৃত্ত অঙ্কন করা যায়। তার মানে এখানে কি হবে? একটি বৃত্ত হবে এখানে। আচ্ছা, চলে আসছি 4-এরটা। কি বলেছে? sin 30 ডিগ্রি sin 60 ডিগ্রি গ্রেটার দ্যান sin 90। sin 30 sin 60, sin 30 এর মান কত? হাফ। sin 60 এর মান কত? √3/2। আচ্ছা, 2 লসগু করলাম 1 প্লাস √3। আচ্ছা, √3 মানটা বসিয়ে দিলাম 1.732, বাই নিচে কত? 2। তার মানে 2.732/2, 2 দিয়ে ভাগ করলে কত চলে আসবে তাহলে? 1.366। আর sin 90 ডিগ্রির মান কত? 1। তাহলে নিশ্চয়ই অতএব sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি গ্রেটার দেন sin 90 ডিগ্রি, তাই হবে তো? sin 90 থেকে বড়, তার মানে এটা সত্য। এটা তাহলে এটাও কি হয়ে গেল? সত্য হয়ে গেল। তাই বলেছিল দেখো, sin 30 প্লাস sin 60 গ্রেটার দেন হবে 90 ডিগ্রি। ঠিকই আছে, তাহলে এটা সত্য। এটা আচ্ছা, চলে আসছে আমরা এবার 5-এর অঙ্কটায়। 3-এর-5 কি বলেছে? একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:1 হবে। 1:3 হবে। একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন অনুপাত 1। হ্যাঁ, তাই তো হয় আমাদের 1। হ্যাঁ, এই যে এটা শঙ্কু আর এটা চোঙ, এটা শঙ্কু আর এটা হচ্ছে চোঙ। এই এদের যদি একই ভূমি হয়, মানে ব্যাসার্ধটাও আর এই ব্যাসার্ধটাও আর যদি হয়, আর এটা উচ্চতা h, এই উচ্চতাও যদি কি হয়? h হয়, তাহলে এর কি হয়? 1/3 পাই r স্কয়ার h হয়, আর এটা কি হয়? পাই r স্কয়ার h। তাহলে অনুপাত কত হচ্ছে? অনুপাত এত ইস্টু এত কেটে গেলে 1/3:1, তার মানে কত হয়ে গেল? 1:3। এখানে কি বলেছে? 1:3 হবে, তাই তাহলে সত্য এটা। হ্যাঁ, তাহলে কি হয়েছে? এটা সত্য হয়ে যাচ্ছে। তাহলে একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটা শঙ্কু আর একটা চোঙের আয়তন অনুপাত সর্বদা কত হয়? 1:3 হয়। তার মানে চোঙের আয়তনের 3 গুণ হয়, এই শঙ্কুর আয়তনের 3 গুণ হয় চোঙের আয়তন। শঙ্কুর আয়তনের সর্বদা 3 গুণ হবে কত? চোঙের আয়তন।
আচ্ছা, পরে এবার 6 অঙ্কটা দেখো। তিনের 6 কি বলেছে? 2 3 9 2 3 9 10 9 3 9 3 9। আচ্ছা, 2 3 9 10 9 3 9। আচ্ছা, মধ্যমা বের করার নিয়ম কি? কোনো তথ্য সরল প্রসেস, যেটা মানে কোনো তথ্যর যদি কোনো জটিলতা না থাকে, সরল তথ্য থাকে, তাদের মধ্যমা বের করার নিয়ম আগে তথ্যগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তারপরে প্রথমে 2 সাজাবো, তারপর 3 সাজাবো, তারপর আবার 3 সাজাবো, তারপরে 3টে 9 আসবে, তারপরে আসবে কত? 10। এবার মোট পদ সংখ্যা কত হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে মাঝের পদ কোনটা হয়ে যাচ্ছে? এইটা। তাহলে এইটাই হয়ে যাচ্ছে কত? মধ্যমা। তাহলে মধ্যমা হবে কত? মধ্যমা সমান 9 হবে। তাহলে এটা ভুল, মিথ্যা হয়ে গেল। হ্যাঁ, কি বলা আছে? মধ্যমাটা 10 বলেছে, তাহলে সেই হিসাবে এটা কি হয়ে গেল? মিথ্যা। শেষেরটা বুঝতে পারলে সবাই? তাহলে কি বলা ছিল? কতগুলো সংখ্যার মধ্যমা বের করতে দিলে আমাদের কি করতে হয়? সংখ্যাগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়। সাজিয়ে নেওয়ার পরে যদি বিজোড় সংখ্যক পদ থাকে, তাহলে মাঝামাঝি পদটাই হয়ে গেল মধ্যমা। আর যদি জোড় সংখ্যক পদ থাকে, তাহলে মাঝে দুটো পদ পাবো, সেই দুটো পদের গড়টাই হয়ে গেল কি? মধ্যমা। তাই তো আমরা শিখে এসেছি। তাহলে সেই হিসাবে এখানে 7খানা পদ মানে মাঝের পদ কোনটা চলে আসছে? 9। তাহলে 9টাই হয়ে গেল কি? মধ্যমা। আচ্ছা, 4-এরও দু একটা অঙ্ক করে দিই। চারের 1-একটা কি বলেছে দেখো? 4-এর 1, বার্ষিক 5% সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করি। হ্যাঁ, 5% সরল সুদ হারে কত টাকার সরল সুদ এটা বলেছে। তাহলে I সমান P/100 এই সূত্র আছে তো, সেখানে দেখো আয়ের মানটা কত বলেছে? এখানে 1 টাকা। আয়ের মানটা বলেছে 1 টাকা। পি এর মানটা আমার জানা নাই। সুদের হার 5%, সময় হচ্ছে প্রতি মাস 1 মাস। 1 মাস মানে কত? 1-এর 12 বছর। আর নিচে কত চলে আসছে? 100। এই যে সময়টা কত? টি। সময় তো টি বলে, সেটা 1 মাস, সেটাকে বছর করতে হয়। এগুলা টিটা সবসময় বছরে হয়, তার মানে 1-এর 12 বছর। হ্যাঁ, তাহলে টি এর মান কেন 1-এর 12 বছর বুঝতে পারলে সবাই? আর প্রতি সুদ মূল্য বলছে 1 টাকা। এবার বর্গমূল করলাম, তাহলে পি গুণ 5 গুণ 1-এর 12 সমান 100, বা পি এর মান কত হয়ে গেল? 100 ইন্টু 12 উপরে গেল, 5 চলে আসলো নিচে, 5 দিয়ে কেটে গেলে 20, 12 দুগুণ 240 টাকা। কত হয়ে গেল? এটা 240 টাকা। তাহলে আসলে পরিমাণ কত হয়ে গেল? 240 টাকা। বুঝতে পারলে সবাই? তাহলে আসলে পরিমাণ হচ্ছে 240 টাকা। অঙ্কটা কি করে বললাম বুঝতে পারলে? শুধু এইটা খেয়াল রাখতে হবে, এটা 1 মাস বলেছে তো, এটাকে বছর করলে 1-এর 12 বছর হবে। তাহলে টি এর মানটা কত বসবে? 1-এর 12 বসবে। এইটাই শুধু খেয়াল রাখবে, তাহলে অঙ্কটা ভুল হবে না। এটা 1-এরটা গেল। আচ্ছা, চলে আসছে মানে 2-এর অঙ্কে। 4-এর 2 কি বলেছে? একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:5:8 হলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভ থেকে 60 টাকা কম হলে, হ্যাঁ, তাহলে মূলধন অনুপাতে লাভ হয় তো, তার মানে প্রথম ব্যক্তির লাভ কত ধরবো? 3x ধরে নিলাম, 3x টাকা। দ্বিতীয় ব্যক্তির লাভ তাহলে কত হবে? 8x টাকা। আর তৃতীয় ব্যক্তির লাভ কত হবে? 5x টাকা। তাই তো? তাহলে শর্ত কি বলছে? শর্তানুসারে কি বলেছে? যে প্রথম ব্যক্তি থেকে তৃতীয় ব্যক্তির 60 টাকা, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি থেকে 60 টাকা কম, এর লাভটা এর থেকে 60 টাকা কম। তার মানে তৃতীয় লাভ মাইনাস প্রথমের লাভ সমান কত? 60 টাকা করে 2x সমান কত হয়ে গেল? 60। তাহলে x এর মান কত পেয়ে গেলাম? 60/2 মানে 30 পেয়ে গেলাম। কি চেয়েছে আমাদের এখানে? তাহলে ওই ব্যবসায় মোট লাভ, অর্থাৎ মোট লাভ কি করে পাবো? 3 জনের লাভ যোগ করতে হবে। তার মানে কি যোগ করব? 3x যোগ 8x যোগ 5x সমান 16x
দিয়ে এক্স এর মানটা বসিয়ে দেবো 16 ইন্টু 30 টাকা, গুণ করলে কত হয়ে গেল 480 টাকা। কিভাবে করলাম বুঝতে পারলে? প্রথমে তাহলে তাদের মূলধন অনুপাত যা লাভের অনুপাত তাই হয়, আমরা অংশীদারি কারবারে তাই তো শিখেছি। মূলধন অনুপাত যা লাভের অনুপাত কি হয় তাই হয়। তাহলে আমরা ধরে নিলাম এর লাভ 3x, এর 8x, এর 5x, দিয়ে তৃতীয় লাভ মাইনাস প্রথমের লাভ সমান কত 60 টাকা বলে দিয়েছে, সরল করে আমি x এর মান 30 পেলাম। এবার মোট লাভ মানে তিনজনের লাভ যোগ করতে হবে, তিনটে লাভ যোগ করে 16x পেলাম, সেখানে x এর মানটাকে আমরা বসিয়ে দেবো। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। আর 3-এরটাই শেষ অঙ্ক, 4-এর 3 আজকের শেষ অঙ্ক দেখাচ্ছি। কি বলেছে? a/2 সমান b/3 সমান c/4 সমান কত বলেছে? 2a মাইনাস 3b প্লাস 4c বাই p। এটা যদি সমান হয় তাহলে p এর মানটা কত তাই বলেছে। হ্যাঁ, আচ্ছা আমরা এটা সমান k ধরে নিলাম, এটা সমান কত ধরে নিলাম? k ধরি। তাহলে a সমান কত হলো বলতো? 2k, b সমান কত হয়ে যাচ্ছে? 3k, আর c সমান কত হয়ে যাচ্ছে? 4k। এই যে এটার সঙ্গে বর্জনন করে তাই হচ্ছে তো। আর এটা সমান কে আবার 2a মাইনাস 3b প্লাস 4c বাই p সমান k। এবার এখানে মান বসিয়ে দিই, এর মানটা কত? 2 ইন্টু 2k, 3 ইন্টু 3k, 4 ইন্টু 4k বাই নিচে p তো আছে সমান k। 2 দুগুণ 4, এটা 3 3 কে 9, 4 4 এ 16 k বাই p সমান k। আচ্ছা যোগ করলে কত? 16 আর 20 থেকে 9 বাদ দিলে হচ্ছে 11k বাই p সমান k। k কেটে গেল দুই দিক থেকে, 11 বাই p সমান 1, বা p এর মান বর্জনন করলে কত চলে আসছে? 11। p এর মানটা চলে আসছে কত? তাহলে আমি 11। হ্যাঁ, এটা এইভাবে কে ধরে করলে এটা কি হচ্ছে? একবারে নিয়ম মাফিক করা হবে পুরোপুরি। হ্যাঁ, এটা আমরা সংক্ষেপে এটাও করতে পারতাম যে এখানে থাকে এটা কে ধরেই করতে হবে, খুব বেটার হবে, সবচেয়ে ভালো হবে। তাহলে a/2 b/3 c/4 সমান এইটা সমান কে ধরে নিলাম, দিয়ে এই কে এর সঙ্গে এটা বর্জনন করলে a সমান 2k, b সমান 3k আর c সমান 4k হলো। আর এইটা সমানত কে সেটা লিখে নিলাম, নিয়ে সেখানে a, b আর c এর মানগুলোকে আমরা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সরল করে 11k পেলাম। দুই থেকে কে কেটে গেল, তাহলে মানে p এর মান কত বেরিয়ে গেল? 11 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে আমরা আজকে মাধ্যমিকে 2019-এর প্রশ্ন শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ অংশ, অনেকটাই নম্বর আছে। এই নম্বরটাকে আমাদের পুরোটাই তুলতেই হবে যেমন করে হোক। এই জন্য কিছুদিন মানে কি 2-1 সপ্তাহ আমরা এই শর্ট কোশ্চেন নিয়ে একটু আলোচনা করবো। তারপর আমাদের মোটামুটি প্রায় সিলেবাস শেষ হয়ে এসেছে, সামান্য বাকি আছে, ওটা আমি ঠিক কভার করে কমপ্লিট করে দেবো। কিছুদিন একটু অন্যরকম স্বাদের আমাদের জিনিস একটু হোক। হ্যাঁ, একই রকমভাবে করে আসা হচ্ছিল, তো এবার একটু শর্ট কোশ্চেন একটু আলোচনা করা হোক, দেখবে ভালো লাগবে তোমাদের। তা আজকে আমাদের এই পর্যন্ত হলো। পরের দিন আমি দ্বিতীয় অংশটা করে দিয়ে বাকিটুকু যেটা আছে করে দিয়ে পরের 2018 প্রশ্নে চলে যাবো।